রোজ রোজ একই রকম ঢ্যাঁড়সের তরকারি খেয়ে বোর হয়ে গেছো? তাহলে কিন্তু ঢ্যাঁড়সের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। নমস্কার, আমি সুপর্ণা সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব দই সর্ষে চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্যই প্রথমে আমি কড়াইতে নিয়ে নিয়েছিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু যথেষ্ট। চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। তেলটাকে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা 500 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে দিয়ে কিন্তু মিনিট 2 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো লবণ। লবণটাকে দিয়েও ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। লবণ দিয়ে যদি ঢ্যাঁড়সটাকে ভাজা যায় তাহলে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে খুব ভালোভাবে লবণটা পৌঁছে যায় এবং খাবার সময় ঢ্যাঁড়সটা অনেক বেশি ভালো লাগে খেতে। তাই চেষ্টা করবে ঢ্যাঁড়সটাকে নুন দিয়ে ভাজার। এরপর কিন্তু ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে তুলে নিতে হবে। এরপর ওই কড়াইতে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম আমি মিডিয়াম সাইজের 2টো আলু, যেটাকে আমি লম্বাটে চৌকো করে কেটে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো লবণ। লবণ আর হলুদের গুঁড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন মোটামুটি 80%-এর মতো কুক হয়ে যায়। দেখো এখন আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচের মতো কালো জিরে। কালো জিরেটাকে 20 থেকে 30 সেকেন্ডের মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তেলের উপর। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তারপর কিন্তু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবে এই রান্নাটাতে কাঁচা লঙ্কা ব্যবহার করতে। এরপর কিন্তু আবারও নাড়াচাড়া করে নিয়ে অপেক্ষা করতে হবে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে আসে। যখন দেখবে পেঁয়াজটায় রং ধরেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেলের উপর যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে আসে। যখন দেখবে টমেটোটা নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। যেহেতু আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই কিন্তু এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা যদি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার না করো তাহলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তখন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই। দেখো মশলাটা কিন্তু কষতে কষতে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ রুম টেম্পারেচারে রাখা টক দই। টক দই কিন্তু রান্নায় সবসময় রুম টেম্পারেচারেরই ব্যবহার করবে। টক দইটাকে দেওয়ার পরও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে। টক দই দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই জোরে দেওয়া যাবে না। এইভাবে কিন্তু কষতে কষতে দেখবে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন দেখবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি এবং সামান্য একটু লবণ। যেহেতু আমি ঢ্যাঁড়স আর আলুটা লবণ দিয়ে ভেজেছিলাম তাই কিন্তু লবণটা এখানে বুঝে শুনে ব্যবহার করতে হবে। আর রান্নাটাতে যদি চিনিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এইভাবে কিন্তু মশলাটাকে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলু আর ঢ্যাঁড়স কিন্তু কোনো মতেই একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা ওভারকুক হয়ে গিয়ে গলে যেতে পারে।
তার জন্য চেষ্টা করবে আলুটাকে আগে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2-3 সময় ধরে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে। যখন দেখবে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে তখন দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে ঢ্যাঁড়সের মধ্যেও মশলাগুলো খুব ভালোভাবে চলে যায়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখো, আর যদি বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। দেখো এইভাবে কষতে কষতে কিন্তু মিনিট 2 সময় হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। এখানে কিন্তু চিংড়ি মাছটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি এখানে 150 গ্রামের মতো চিংড়ি মাছ ব্যবহার করেছিলাম। আবারও কিন্তু ভালো করে চিংড়ি মাছটাকে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো সর্ষে বাটা। সর্ষেটাকে আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনাটা থাকে না। সবসময় চেষ্টা করবে রান্নায় সর্ষে বাটাটা একটু দেরিতে ব্যবহার করার। অনেক আগের থেকে যদি সর্ষে বাটাটা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো এইভাবে কিন্তু সর্ষেটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি মিনিট খানেক সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সামান্য পরিমাণ জল। যেহেতু আমার আলু এবং ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতেই অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল এবং তারপর কষানো হলো, তার জন্য কিন্তু এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না। এইভাবে কিন্তু সমস্ত উপকরণগুলোকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পর ফিরে এসেছি। দেখছো তো রান্নাটা এখন কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। রান্নাটাকে কিন্তু এরকম মাখো মাখোই রাখতে হবে, খুব বেশি শুকনো করে দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। দেখলে তো কতটা সহজেই সর্ষে বাটা আর দই চিংড়ি দিয়ে অসাধারণ স্বাদের এই ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।